ওয়েলকাম টু বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। নিশ্চয়ই তোমাদের সোমবারের পরীক্ষা 10ই ফেব্রুয়ারি 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে শেষ মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবজেক্টিভ প্রশ্ন। এগুলো তোমরা ভালো করে মডিউল ভিত্তিক প্রশ্ন নিশ্চয়ই প্র্যাকটিস করছো। তো আজকে তোমরা জানো যে মাধ্যমিকে 36 নাম্বার অবজেক্টিভ প্রশ্ন থাকে, 17টা এমসিকিউ আর 19টা এসএকিউ। বেছে লিখো 17টা আর এক কথা 19টা। এই 36 নম্বর প্রশ্ন আজকে তো গোটা বই ভিত্তিক আলোচনা করব। তো আজকে একটু স্ক্রিপ্ট না করে তোমরা এটা শেষ মুহূর্তে ঝালাই করে নাও, যাতে মাধ্যমিকে পুরো অবজেক্টিভ নাম্বারটা অবশ্যই তুলতে পারো। জানো আমাদের ছাত্রছাত্রীরা অবশ্যই প্রতি বছর বোর্ডে র্যাঙ্ক করে আসছে, বাংলায় 98-99 নম্বর পাচ্ছে প্রতি বছরই, তোমরাও পাবে যারা প্রপার গাইড মেনে চলেছ। আজকে এবং শেষ মুহূর্তেও নিজেকে পরিবর্তন করে নেওয়া যায়। তো আজকে চলো শেষ মুহূর্তে প্র্যাকটিস করে নিই। প্রথম তোমাদের গল্পগুলি নিয়ে আলোচনা করি। প্রথমে আসছি জ্ঞানচক্ষু গল্প। আর একটা কথা বলে দিই, যারা আমার পরিবারের সদস্য আছে অবশ্যই ওয়েলকাম। যারা সদস্যদের পারোনি তারা বলবো লাস্ট আপডেট পাওয়ার জন্য তোমাদের খোলা হয়েছে একটি টেলিগ্রাম চ্যানেল t.me/বাগিশ এডুকেশন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অনেকে সদস্য হয়েছে, যারা এখনো হতে পারোনি ওখানে হয়ে যাবে। লাস্ট আপডেট পরীক্ষা সংক্রান্ত তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর ওখানে পাবে। চলো আজকে তোমাদের মূল বিষয় যে জ্ঞানচক্ষু থেকে আলোচনা করছি। খুব সহজ গল্প, জানো জ্ঞানচক্ষু একটি অনুভূতি জগৎ। এই গল্পটা আশাপূর্ণা দেবীর লেখা এবং গল্পটির মধ্যে মূল বিষয় অবজেক্টিভ নিয়ে আলোচনা করছি। এবং এর মূল বিষয় এটুকুই যে তপন একজন লেখক হতে চেয়েছিল, ছোট্ট তপন, কিন্তু দেখা যায় তার মেশো তাকে তার গল্পটা কালেকশনের নাম করে পুরো নিজেই লিখে দিয়েছে। এটা তপন কান্নায় ভেঙে পড়েছিল। এই নিয়ে কিন্তু এই গল্পটা। তো আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করি। তপনের নতুন মেসমশাই কে? উত্তর হবে একজন লেখক। তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পর্ক? সন্ধ্যা তারা। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোনটা সন্দেহ? লেখকেরা তার বাবা ছোট মামার মতো একেবারে সাধারণ মানুষ। পরে হচ্ছে তপনের মেসমশাই ছিলেন কে? উত্তর হবে কলেজের প্রফেসর। মেসমশাইয়ের উপযুক্ত কাজ হবে কোনটা? তপনের গল্প ছাপিয়ে দেওয়া। তপনের লেখা গল্পটি ওঠে কোথায়? বিকেলের চায়ের টেবিলে। আচ্ছা বলে রাখছি, এটা সব পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে একদম পুরো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তপনকে গল্প লেখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন কে? ছোট মাসি। কোন কাঁধে টুগলি ভাই করিসনি তো, একথা কে বলেছে? এটা ছোট মাসি বলেছে। তারপরে বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কি হবে? মেশোর হাতে সন্ধ্যা তারা পত্রিকা দেখে। পরে প্রশ্ন, তপনের লেখা গল্পটির নাম? উত্তর হবে প্রথম দিন। তারপরে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো, কথাটি কি? উত্তর হবে কালেকশনের কথা। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, এটা বলেছে কি? তপনের মেজ কাকু। এর মধ্যে তপন কোথা? উত্তরটা হচ্ছে ছাপা গল্পের মধ্যে। তারপর ধমক খায় তপন। ধমক খায় কেন? লেখাটা না পড়ার জন্য। তপন তার নিজের লেখা দেখে খুশি হতে পারেনি কেন? কারণ লেখা ছাপাটির সঙ্গে তপনের লেখার কোনো মিল ছিল না। পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটে। অলৌকিক ঘটনাটি কি? একজন লেখকের সঙ্গে তপনের মাসির বিয়ে হয়েছে, এটাই অলৌকিক ঘটনা। এই 16টি তোমাদের আগেও দেওয়া আছে, আজকে আবার প্র্যাকটিস করলাম এমসিকিউ প্রশ্ন। এবার এসিকিউ কোশ্চেনে আসি। এসিকিউ এক কথায় তপনের কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে? না, তপন শুনেছে তার নতুন মেসমশাই লেখক, তিনি বই লেখেন আর সে বই ছাপা হয়। একথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে? না, লেখকেরা আর 5 জন মানুষের মতো। তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল। এমসিকিউ এসিকিউ দু জায়গায় আসতে পারে। তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়ে গেছেন কদিন। শ্বশুরবাড়ি থাকার কারণটা কি? মেসোর কলেজে গরমের ছুটি চলছে, তাই শ্বশুরবাড়ি আছেন। তবে তপনের লেখক হতে বাধা কোথায়? তপন জেনে গেছে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তার মতোই মানুষ, তাই তপনের লেখক হতে বাধা নেই। ছোট মাসি সেই দিকে ধাবিত হলো। কোন দিকে? না, নতুন মেসমশাই দিবানিদ্রা মগ্ন ছিলেন। ছোট মাসি তপন লেখাটা নিয়ে সেই দিকে ধাবিত হলেন। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। পুলকিত হওয়ার কারণ কি? তপনের লেখা তার লেখক মেসমশাইয়ের গল্পটি হাতে পৌঁছয়। লেখক হয় তিনি লেখার প্রকৃত মূল্য বুঝবেন, এই ভেবে তপন মনে মনে পুলকিত হয়। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোনটা উপযুক্ত কাজ হবে? না, গল্পটা ছাপিয়ে দেওয়া। বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথাটা? না,
তপনের লেখা গল্পটির ব্যাপারে চার টেবিলে কথা ওঠে। তপনের যে প্রথম গল্প লিখেছিল তার বিষয় কি ছিল? উত্তর, তার স্কুলে ভর্তি হওয়া নিয়ে অভিজ্ঞতা ও অনুভূতি। তপন বিহ্বল দৃষ্টি তাকায়। কি কারণে তাকায়? তপনের গল্পে বিষয় সম্পর্কে নতুন মেসোমশাই খুব প্রশংসাবাচক উক্তি করেন। তিনি বলেন গল্পটা ভালো, তার উন্নতি হবে। একথা শুনে তপন কিন্তু বিহ্বল অবাক দৃষ্টি তাকায়। শুধু এইটাই জানা ছিল না, কোনটা জানা ছিল না? উত্তর, তপনে মেশোকে দেখার আগে অবধি তপনের জানা ছিল না যে তাদের মতো সাধারণ মানুষও লেখক হতে পারে। গায়ে কাটা দিয়ে উঠল তপনে। কি কারণে কাটা দিল? এই নিস্তব্ধ দুপুরবেলা তপন একেবারে বসে একটা গল্প লিখে ফেলেছিল। নিজের সৃষ্টি এই আনন্দে রোমাঞ্চিত হয়ে তপনে গায়ে কাটা দিল। হঠাৎ ভয়ানক এক উত্তেজনা অনুভব করলো। উত্তেজনার কারণ কি? প্রথম গল্পটি নতুন মেসোমশাই নিয়ে যাওয়ার পর তপন মামার বাড়িতে এসে আরেকটি গল্প লিখে ফেলেছিল। একটা গোটা গল্প লিখে তপন মনের মধ্যে একটা উত্তেজনা অনুভব করে। এই সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, দীর্ঘ প্রতীক্ষার পর তপন দেখলো তার ছোট মাসি আর মেসো বেড়াতে এসেছেন। মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা। এই ঘটনার কথাই বলা হয়েছে। বুকে রক্ত ছলকে ওঠে তপনের। কোন কারণে? উত্তর, সেই নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাবেন বলে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসোমশাই দেখেই তার বুকে রক্ত ছলকে উঠেছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। হাজার হাজার ছেলের হাতে সেই পত্রিকা ঘুরবে। এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। সূচিপত্রের নাম রয়েছে। কোন সূচিপত্রে কার নাম রয়েছে? উত্তর, সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রের নাম আছে প্রথম দিন শ্রী তপন কুমার রায়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়লো। কোন কথাটা? তপনের লেখা গল্পটা তার নতুন মেসোমশাই কালেকশন করেছিলেন, এই কথাটাই ছড়িয়ে পড়লো। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কি সংকল্প করেছে তপন? তপন সংকল্প করেছিল সে যদি কখনো লেখা ছাপতে দেয় তবে সে নিজের হাতে গিয়ে দেবে, তবু অন্য কারো হাতে নয়। তপনের মনে হয় আজ তার জীবনের দুঃখের দিন। কেন এটা মনে হয়? তপনের লেখা গল্প মেসোমশাই এমন করে সংশোধন করেছিলেন যে গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায়নি। তাই দিনটিকে দুঃখের দিন মনে হয়েছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদা হবার কথা, সে আহ্লাদা খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তি আহ্লাদ পায় না কেন? তপনের প্রথম গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলে বড় হয়ে ওঠে তার মেসোমশাইয়ের কৃতিত্বের কথা, তাই তপন আহ্লাদে খুঁজে পায় না। আসছি বহুরূপী গল্প থেকে। বহুরূপী কার লেখা? সুবোধ ঘোষ। ফার্স্ট প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী থাকেন কোথায়? উত্তর নিশ্চয় হিমালয়ের গুহায়। তোমরা আমার সঙ্গে শুনে একটু কালচার করে নাও, পড়তে পড়তে হাঁপিয়ে গেলে। জগদীশ বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি সারা বছর কি খান? একটি হরিতকি। প্রশ্ন 3, জগদীশবাবুর সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিলেন তাতে কি লাগানো ছিল? সোনার বল। প্রশ্ন 4, সন্ন্যাসীকে জগদীশবাবু দিয়েছিলেন কত? 100 টাকার একটি নোট। প্রশ্ন 5, সন্ন্যাসী গল্প শুনে হরিদা কি হলেন? তো গম্ভীর হয়ে গেলেন। প্রশ্ন 6, বহুরূপী সাজে যারা হরিদাকে চিনতে পারে তারা কে? তারা ড্যাশ। উত্তর হবে 1 আনা 2 আনা বক্সিস দেয়। বহুরূপীর গল্পে কাশীনাথ ছিল কি? উত্তর বাসের ড্রাইভার। বাইজির ছদ্মবেশে রোজগার কত হয়েছিল? 8 টাকা 10 আনা। খুব ইম্পর্টেন্ট। একবার পুলিশ সেজে হরিদা স্কুলের মাস্টারকে কত ঘুষ নিয়েছিলেন? উত্তর 8 আনা। প্রশ্ন 10, জগদীশবাবু ধনী মানুষ কিন্তু বেশ কি হবে? কৃপণ। প্রশ্ন 11, হরিদার ঝোলাই ভিতর কি ছিল? উত্তর গীতা। প্রশ্ন 12, বিরাগী বলেন আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে ড্যাশ। উত্তর হবে একটা ধূলিকণা। প্রশ্ন 13, বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন কি? উত্তর জল। প্রশ্ন 14, বিরাগী ধনজন যৌবনকে বলেছিলেন সুন্দর এক একটি কি হবে? ও অপশন উত্তরে বঞ্চনা। প্রশ্ন 15, জগদীশবাবুর হাতের থলিতে ছিল কি? উত্তর নোটের তাড়া। প্রশ্ন 16, জগদীশবাবুর বিরাগী টাকা দিয়েছিলেন কত কিসের জন্য? তীর্থ ভ্রমণের জন্য। প্রশ্ন 17, বিরাগীর কথা সব অর্থ তার বুকের ভেতর। প্রশ্ন 18, জগদীশবাবু বিরাগীকে দিতে চেয়েছেন কি? টাকা। প্রশ্ন 19, বিরাগী সেজে হরিদা কোনো টাকা স্পর্শ করেনি কারণ? উত্তর তাতে ঢং নষ্ট হয়ে যায়। প্রশ্ন 20, হরিদা পুনরায় জগদীশ বাড়ি থেকে যেতে চেয়েছিলেন কেন? বক্সিস দাবি করতে। প্রশ্ন 21, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, কথাটি কে বলেছে? কাশীনাথ। এই 21টি প্রশ্ন এমসিকিউ বা বেছে লিখো।
এখান থেকে এসে কিউ প্রশ্ন হচ্ছে তোমার 16টি প্রশ্ন ইম্পর্টেন্ট। নাম্বার 1, জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছে তার বয়স কত? উত্তর যে 1000 বছর। প্রশ্ন 2, সে ভয়ানক দুর্লভ জিনিস এটি কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। প্রশ্ন 3, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন? উত্তর, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়ালেন, আর সেই ফাঁকি জগদীশবাবু সন্ন্যাসীর পা ধুলো নিলেন। প্রশ্ন 4, কোন ধরনের কাজকে হরিদার ভয়ানক আপত্তি? উত্তর, সময় ও নিয়ম বেঁধে একঘেয়ে কাজ করাকে। প্রশ্ন 5, হরিদা কিভাবে জীবনযাপন করত? উত্তর হবে যে হরিদা বহুরূপী সেজে যে পয়সা পেতেন, এটি তার সংসার চলে যেত। প্রশ্ন 6, কোন বহুরূপী সেজে হরিদা বাসে যাত্রীদের আতঙ্ক ছড়িয়েছিলেন? উত্তর, পাগল সেজে। প্রশ্ন 7, হরিদার উনুনে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, এমন কেন? না, হরিদার নির্দিষ্ট কোনো কাজ বা চাকরি ছিল না বলেই এমন অবস্থা হয়েছিল। প্রশ্ন 8, কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল? উত্তর, বাইজির সাজে। প্রশ্ন 9, পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিল? উত্তর, দয়ালবাবু লিচু বাগানে। প্রশ্ন 10, জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য হরিদার ইচ্ছে জেগেছিল কেন? না, মোটা বকশিস আদায় করার আশায়। প্রশ্ন 11, হরিদা পরম সুখের কি সংজ্ঞা দিয়েছিলেন? উত্তর, সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। প্রশ্ন 12, জগদীশবাবু হরিদাকে প্রণামী হিসেবে কি দিতে চেয়েছিলেন? উত্তর, 101 টাকার নোট। প্রশ্ন 13, বলতে গেলে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী বিরাগী কি বলতে নেমে গেলেন? উত্তর, তিনি ধুলো এবং সোনা অনায়াসে মাড়িয়ে চলে যেতে পারেন, একথাই বিরাগী বলতে বলতে সিঁড়ি থেকে নেমে আসেন। চমকে উঠলেন ভবতোষ, কি দেখে ভবতোষ চমকে উঠেছিলেন? উত্তর, হরিদাকে দেখে ভবতোষ চমকে উঠেছিলেন। প্রশ্ন 15, হরিদা একথা তর্ক চলে না, কোন কথা তর্ক চলে না? উত্তর, হরিদা বলেছেন বিরাগী হয়ে টাকা স্পর্শ করলে তার ঢং নষ্ট হয়ে যাবে, তাই তার সঙ্গে তর্ক চলে না। প্রশ্ন 16, অদৃষ্ট কখন হরিদার এই ভুল ক্ষমা করবে না? হরিদার কোন ভুল? উত্তর, হরিদা সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়ি গেলে জগদীশবাবু প্রণামী হিসেবে তাকে টাকা দিতে চান, কিন্তু হরিদা তা নেন না, এই ভুলের কথা বলা আছে। এই 16টি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট। আসছি তো ওদের নেক্সট গল্প পথের দাবি। কাল লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। স্বদেশ এবং স্বাধীনতা নিয়ে গল্প। জানো নিশ্চয় যে এই গল্পের মূল নায়ক হচ্ছে সব্যসাচী, অর্থাৎ যাকে গিরিশ মহাপাত্র রূপে পরিচালিত, যা 2 হাত সমান চলে তাকে সব্যসাচী বলা হয়। তাকে ধরবার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট পালেনি, তার ছদ্মবেশ নিয়ে এই গল্পের বিষয়। তো প্রশ্ন আসছে তোমাদের, তেলের খনির মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে এসেছিল কোথায়? রেঙ্গুনে। এমসিকিউ তোমাদের 19টি। নাম্বার 2, পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? সব্যসাচী মল্লিক। প্রশ্ন 3, গিরিশ মাহতের বয়স কত? 30-32 বেশি নয়। প্রশ্ন 4, গিরিশ মাহতের পরনে কি ছিল? শাড়ি। প্রশ্ন 5, পথে কুড়িয়ে পেলাম কি? একটি গাঁজার কলকে। প্রশ্ন 6, গিরিশ মাহতের হাতে ছিল হরিণের সিংহের হাতল দেয় কি? বেতের লাঠি। প্রশ্ন 7, গিরিশ মাহতের পায়ে যে ফুল মোজা ছিল তার রং কি ছিল? সবুজ। প্রশ্ন 8, বুড়ো মানুষটির কথা শোনো, বুড়ো মানুষটি কি বলেছিল? আর গাঁজা খেও না। প্রশ্ন 9, কাল তার ঘরে চুরি গেছে, কার ঘরে? উত্তর, অপূর্বর। প্রশ্ন 10, বর্মা নাচ দেখতে ভয়ে গিয়েছিল কে? তেওয়ারি। প্রশ্ন 11, নিমাইবাবু চাকরি করেছিলেন, চাকরি কে করেছিলেন? অপূর্বের বাবা। প্রশ্ন 12, তাছাড়া এত বড় বন্ধুটি কে? উত্তর, সব্যসাচী। প্রশ্ন 13, অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্মে বের করেছে কে? কয়েকজন ফিরিঙ্গি ছেলে। প্রশ্ন 14, অপূর্ব ট্রেনে চেপে বসেছিল কেন? ভামনগরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। প্রশ্ন 15, গিরিশ মহাপাত্রের 2জন বন্ধু আসার কথা কি থেকে? এনজাং থেকে। প্রশ্ন 16, ট্রেনে অপূর্ব নিদ্রার ব্যাঘাত ঘটিয়েছিল কে? পুলিশের লোক। প্রশ্ন 17, অপূর্বর কামরায় ছিল কে? উত্তর, কেউ ছিল না। প্রশ্ন 18, ট্রেনে অপূর্ব ছিল কি? প্রথম শ্রেণী যাত্রী। প্রশ্ন 19, দয়াসাগর পরকে সেজে দিই বক্তাকে? জগদীশ বাবু। হয়ে গেল 19টি এমসিকিউ প্রশ্ন। আসছে এসিকিউ প্রশ্ন। এখান থেকে মোট তোমাদের আছে গুরুত্বপূর্ণ 17টি। নাম্বার 1, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো? উত্তর, নিমাইবাবুর সামনে। প্রশ্ন 2, গিরিশ মাহতের বয়স কত? 30-32 বেশি নয়। প্রশ্ন 3, গিরিশ মাহতের 2টি চোখের দৃষ্টিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, গভীর জলাশয়ের সঙ্গে। প্রশ্ন 4, গিরিশ মাহতের হাতে কি ছিল? উত্তর, সিংহের হাতল দেয়া বেতের ছড়ি। প্রশ্ন 5, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যকে। প্রশ্ন 6, গিরিশ মাহতের পকেট থেকে কি কি পাওয়া যায়? উত্তর হচ্ছে একটি গাঁজার কলকে।
লোহার কম্পাস, মাপ করার একটা ফুট রুল। আচ্ছা, জগৎবাবু বুঝেছিলেন যে গিরিশ মাহাতো গাঁজা খায় কি করে? উত্তর যে কারণ গাঁজা খাওয়ার লক্ষণ তার মধ্যে পাওয়া গিয়েছিল। প্রশ্ন 8, সে যে বার্মায় এসেছে এ খবর সত্য? কার বার্মায় আসার কথা সত্য ছিল? সব্যসাচী মল্লিকের। প্রশ্ন 9, কিসের গন্ধে গিরিশ মাহাতো থানার শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিয়েছিল? উত্তর নেবুর তেলের গন্ধে। প্রশ্ন 10, মিথ্যেবাদী কোথাকার, কে কাকে কেন বলেছে? উত্তর গাঁজা খাওয়ার কথা অস্বীকার করায় জগদীশ বাবু গিরিশ মাহাতোকে মিথ্যেবাদী বলেছে। প্রশ্ন 11, বড়বাবু হাসতে হাসতে লাগলেন কেন? বড়বাবু হাসতে লাগলেন গিরিশ মাহাতো নেবুর তেলের গন্ধে থানার শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিয়েছিল বলে। প্রশ্ন 12, অপূর্ব রাজি হয়েছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? উত্তর রামদাসের স্ত্রী বলেছিল যে তার হাতের তৈরি মিষ্টি অপূর্বকে খেতে হবে, এই প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। প্রশ্ন 13, আমারও অনুমান অনেকটা তাই। বক্তার কি অনুমান? অপূর্ব অনুমান করেছিল তার বাড়িতে যে চুরি হয়েছিল তার অন্যতম হোতা তেওয়ারি। রামদাস অপূর্বের মতো নিজেও এই অনুমান করেছিল। প্রশ্ন 14, তাছাড়া আমার বড় লজ্জা এই যে। কিসের লজ্জা? সব্যসাচীকে ধরার জন্য যারা নিযুক্ত তাদের কর্তা হলেন অপূর্বের আত্মীয় নিমাইবাবু। আত্মীয় স্থানীয় হয়েও তিনি সব্যসাচীকে ধরার জন্য ফাঁদ পেতেছিলেন বলেই অপূর্ব লজ্জা। প্রশ্ন 15, এ কথা বলার দুঃখ আছে। কোন কথা বলার দুঃখ আছে বলে তলওয়ারাকর অপূর্বকে জানিয়েছে? উত্তর রাজবিদ্রোহী তথা রাজার শত্রুকে আপনজন বলার দুঃখ আছে বলে রামদাস তলওয়ারাকর অপূর্বকে জানিয়েছে। প্রশ্ন 16, কোথায় যাওয়ার উদ্দেশ্যে? অপূর্ব ট্রেনে চেপে বসল। উত্তর ভামনগর যাওয়ার উদ্দেশ্যে। প্রশ্ন 17, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথায় মনে করে অপূর্বের এই মনোবেদনা? প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা তাকে লাথি মেরে বের করে দেয়, আর দেশি লোকেরা এই অন্যায়ের প্রতিবাদ করেনি একথা ভেবেই তার মনোবেদনা শেষ হয়ে গেল। এই গল্পটি। আসছি অদল বদল, যেখান থেকে তোমাদের এমসিকিউ 15টি বেছে লিখো আর 10টি এসএকিউ এক কথায়। তাহলে প্রশ্ন হচ্ছে অদল বদলের কার লেখা? পান্নালাল পেটেল। তর্জমা কে করেছেন? অর্ঘ্য কুসুম দাশগুপ্ত। এই দুটি বিষয় আগে মনে রাখবে। তাহলে পান্নালাল পেটেল ফার্স্ট কোশ্চেন, কোন ভাষার লেখক? উত্তর গুজরাটি। দ্বিতীয় প্রশ্ন তোমাদের হচ্ছে অমৃত ইসাব দুজনেই কি করতো না একই শ্রেণী পড়ে। প্রশ্ন 3, অমৃত ইসাবের বাবা পেশায় কি? উত্তর চাষি। প্রশ্ন 4, ইসাবের বাড়িতে আছে কে? কেবল বাবা। প্রশ্ন 5, অমৃতের মায়ের নাম কি ছিল? বাহালি। প্রশ্ন 6, ইসাব কার সঙ্গে কুস্তি লড়েছিল? কালিয়ার সঙ্গে। প্রশ্ন 7, ইসাবের জামা ছিঁড়েছিল কি করতে? কুস্তি লড়তে গিয়ে। প্রশ্ন 8, দায়ে বসে ইসাবের বাবা কি খাচ্ছিলেন? উত্তর হুঁকো। প্রশ্ন 9, অমৃত বয়স কত ছিল? 10 বছর। প্রশ্ন 10, ইসাবের বাবার বাড়ি দেওয়ায় কিসের উপর বসেছিল? খাটিয়া। প্রশ্ন 11, ইসাবের বাবার নাম কি ছিল? হাসান। প্রশ্ন 12, পাড়া পড়ছি মায়ের দল কেন ইসাবের বাবাকে ঘিরে ধরল? গল্প শোনার জন্য। প্রশ্ন 13, কার জবাব ইসাব বাবাকে বদলে দিয়েছিল? উত্তর অমৃতের। প্রশ্ন 15, অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কার কানে গেল? উত্তর গ্রাম প্রধানের। প্রশ্ন 15, এই আওয়াজে মুখরিত হলো কোন আওয়াজ? উত্তর অমৃত ইসাব অদল বদল। হয়ে গেল তোমাদের এই 15টি এমসিকিউ বা বেছে লিখো। এবার আসছি 10টি এসএকিউ। প্রথম প্রশ্ন, ছেলেরা কখন ধুলো ছোড়াছুড়ি করেছিল? উত্তর হোলির দিনে এক পড়ন্ত বিকেলে নিম গাছের নিচে ছেলেরা ধুলো ছোড়াছুড়ি করেছিল। প্রশ্ন 2, অমৃত কেন কুস্তি লড়তে রাজি হয়নি? অমৃত বাড়ি ফেরার সময় তার মা সাবধান করে দিয়েছিল যে সে যেন জামা ময়লা না করে বা না ছিঁড়ে আনে, এই জন্য কুস্তি লড়তে সে রাজি হয়নি। প্রশ্ন 3, অমৃত এতেও পিছুপা হতে রাজি নয় কিসে? উত্তর অমৃতের মা বলেছিল নতুন জামা পাওয়ার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিল, অমৃতের সেরও মার খেতে হবে, এতে অমৃত পিছিয়ে যায়নি। প্রশ্ন 4, কুস্তি লড়ার জন্য ছেলেরা অমৃতকে কোথায় নিয়ে গেল? উত্তর খোলা মাঠে। প্রশ্ন 6, ইসাবের মেজাজ চড়ে গেল কি কারণে? উত্তর কালিয়া অমৃতকে ধরে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছিল বলে তার মেজাজ চড়ে গেল। প্রশ্ন 6, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? ওরা ইসাব ও অমৃত। ইসাবের জামার পকেট এবং কাপড় 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল বলে বাড়িতে মার খাওয়ার ভয় ওরা কাঠ হয়ে গেল। প্রশ্ন 7, কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির দিন বলে কপাল ভালো ছিল কেন? উত্তর হোলির দিন কিছুটা ধস্তাধস্তি টানাহেঁচড়া চলে, এই কথাটা সবাই জানে বলে ভাগ্যবান অমৃত ছেঁড়া জামা পরেও বাড়ি ঢুকলো
কেউ কিছু বলল না। প্রশ্ন 8, উনি 10 বছরে অমৃতকে জড়িয়ে ধরলেন। কে কেন অমৃতকে জড়িয়ে ধরলেন? উত্তর, ইসাবের বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচাতে অমৃত তার ভালো জামাটা ইসাবকে দিয়ে ইসাবের ছেঁড়া জামাটা পরে নিয়েছিল। অমৃতের এই বন্ধুপ্রীতির পরিচয় পেয়ে ইসাবের বাবা তাকে জড়িয়ে ধরেছিল। প্রশ্ন 9, তাদের বুক ভরে গেল। কিভাবে তাদের বুক ভরে গেল? উত্তর, অমৃত ও ইসাব পরস্পরের ভালোবাসার কথা শুনে পাড়াপড়শি মায়েদের বুক গর্বে ভরে গেল। প্রশ্ন 10, বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে, খুব ইম্পর্টেন্ট, তফাৎটা কি? অমৃতের বাবা মা 3 ভাই ছিল, কিন্তু ইসাবের বাবা ছাড়া আর কেউ ছিল না। এটাই দুজনে কিন্তু পার্থক্য হয়ে। আসছে নদীর বিদ্রোহ। কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। যে প্যাসেঞ্জার ট্রেনটিকে নদের চাঁদ রওনা করে দিয়ে সহকারীকে জানিয়েছিল এবার চলে যাবে, সে ট্রেনটির নাম, ট্রেনটির সময় কত? 4:45। অবিরত বৃষ্টি হচ্ছিল। কি হবে? 5 দিন। নদের চাঁদে বয়স কি হবে? 30। নদের চাঁদে একজন কি হবে? স্টেশন মাস্টার। প্রশ্ন 5, এখানে মোট প্রশ্ন আছে তোমাদের এমসিকিউ 15টি। তাহলে 5-এ কি বললাম? নদের চাঁদ আনন্দ উপভোগ করে নিজের পাগলামিতে। প্রশ্ন 6, নদের চাঁদ জন্ম কোথায়? নদীর ধারে। প্রশ্ন 7, অনাবৃষ্টি বছরে শুক্র নদীকে দেখে নদের চাঁদ কি হয়েছিল? প্রায় কেঁদেই ফেলেছিল। প্রশ্ন 8, স্টেশনের কাছে নদীটিকে নদের চাঁদ চেনে কত বছর ধরে? উত্তর, 4 বছর ধরে। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল? কিসের কথা বলা আছে? উত্তর, চিঠি। প্রশ্ন 10, নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে, উত্তর কি হবে? ধারকস্তম্ভের শেষ প্রান্তে। প্রশ্ন 11, অন্ধকারে অতি সাবধানে নদের চাঁদ হাঁটতে থাকে কোথায়? উত্তর হবে রেল লাইন ধরে। প্রশ্ন 12, নদের চাঁদে পিষে দিল কি? 7 নম্বর ডাউন ট্রেন, ডাউন মেল ট্রেন। প্রশ্ন 7 নম্বর ডাউন 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন হবে। তারপর দেখো পরের প্রশ্ন, নদীর বিদ্রোহ থেকে তোমাদের বলা হলো 15টি তোমাদের এমসিকিউ প্রশ্ন। আসছে এসিকিউ প্রশ্ন তোমাদের 11টি। ফার্স্ট কোশ্চেন দেখো, নদের চাঁদ পানি নদীকে দেখেনি কেন? উত্তর হচ্ছে 5 দিন অবিরাম বৃষ্টি হয়, নদের চাঁদ বেরোতে পারেনি, তাই নদীকে 5 দিন দেখা হয়নি। প্রশ্ন 2, নিজেকে কেবল বোঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? উত্তর, নদীর প্রতি একজন স্টেশন মাস্টারের অস্বাভাবিক আকর্ষণ উচিত নয়, একথা নদের চাঁদ নিজেকে বোঝাতে পারে না। প্রশ্ন 3, জন্মভূমির নদীটির শুকনো রূপ দেখে নদের চাঁদে কি মনে হতো? উত্তর, জন্মভূমির নদীটির শুকনো রূপ দেখে নদের চাঁদে মনে হতো দুরারোগ্য ব্যাধিতে তার কোনো পরম আত্মীয় মরতে চলেছে। প্রশ্ন 4, নদের চাঁদ নদীর জন্য পাগল হওয়া সাজে না কেন? উত্তর, নদের চাঁদকে প্রতিদিন অসংখ্য ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে হয়। এই রকম গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে থাকা ব্যক্তির কোনো কিছুর প্রতি অতিরিক্ত পাগলামি সমীচীন নয়। প্রশ্ন 5, নদীর চাঞ্চল্যকে নদের চাঁদে কি মনে হয়েছিল? উত্তর, নদীর চাঞ্চল্যকে নদের চাঁদে মনে হয়েছিল পরিপূর্ণ আনন্দের বহিঃপ্রকাশ। প্রশ্ন 6, নদীকে নদের চাঁদ বিশ্বাস করতে পারে না কেন? রোষে ক্ষোভে উন্মত্ত নদীর জলরাশির আর্তনাদ শুনে নদের চাঁদে মনে হয়েছিল যে নদী এমনভাবে ক্ষেপে যেতে পারে তাকে বিশ্বাস নেই। প্রশ্ন 7, নদের চাঁদ ব্রিজকে অপ্রয়োজনীয় মনে করেছে কেন? উত্তর, নদের চাঁদের মতে নদীর মুক্ত প্রবাহকে ব্রিজ দিয়ে বন্দি করা উচিত নয়, তাই ব্রিজকে সে অপ্রয়োজনীয় মনে করেছে। প্রশ্ন 8, মানুষ নদীকে কিভাবে রেহাই দেবে বলে নদের চাঁদে মনে হয়েছে? উত্তর, প্রবল স্রোতে নদী ব্রিজটি ভেঙে ফেললেও মানুষ আবার ব্রিজ তৈরি করে নদীকে বন্দি করবে। প্রশ্ন 9, নদের চাঁদ পিছে ট্রেনটিকে কোন দিকে নিয়ে গেল? উত্তর, নদের চাঁদ পিছে ট্রেনটিকে নদের চাঁদ যেখানে 4 বছর স্টেশন মাস্টারি করেছে সেই ছোট স্টেশনদের দিকে নিয়ে গেল। প্রশ্ন 10, কাকে লেখা চিঠি নদের চাঁদ ছিঁড়ে নদীতে ফেলে দিয়েছিল? উত্তর, নিজের স্ত্রীকে লেখা চিঠি। প্রশ্ন 11, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে কেন? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ গল্পে দেখি নদের চাঁদ অনুভবে নদীর উপরে ব্রিজ তৈরি হওয়া ও বাঁধ বাঁধার কারণে নদীর বিদ্রোহ। হয়ে গেল তোমাদের এই 11টি প্রশ্ন এমসিকিউ নদীর বিদ্রোহ। গদ্যের মধ্যে প্রবন্ধ পড়ছে, হারিয়ে যায় কালিকলম কিংবা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। যদিও অর্থ থাকে তবু 3টে এমসিকিউ বেছে লিখো, 3টে এসিকিউ। এক কথায় আসছে হারিয়ে যায় কালিকলম।
কার লেখা শ্রীপান্থ, ছদ্মনাম কার ছদ্ম নিখিল সরকার। প্রশ্ন এখানে এমসিকিউ প্রশ্ন তোমাদের আমি বলছি, মোট এখানে 18টি। প্রথম প্রশ্ন, শ্রীপান্ত কাদের লেখালেখি অফিস বলেছেন? উত্তর লেখক শ্রীপান্ত তাদের লেখালেখি অফিসে কি বলেছেন? উত্তর লেখালেখি কারখানা। প্রশ্ন 2, লেখকেরা কলম তৈরি করতেন কোথায়? উত্তর রোগা বাসের কঞ্চি কেটে। প্রশ্ন 3, গরুকে অক্ষর খাওয়া কি হবে? উত্তর পাপ। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছে সেটি কি? উত্তর স্টাইলাস। প্রশ্ন 5, চীনারা চিরকাল লিখে আসছে কি সে তুলিতে? প্রশ্ন 6, সরস্বতী পুজোর সময় দেখা যায় উত্তর কি হবে? খাগের কলম। পালকের কলম ইংরেজি নাম কি? কুইল। প্রশ্ন 8, কলমে পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল ড্যাশ? উত্তর কানে গুজে রাখার জন্য। প্রশ্ন 9, ছেলেবেলা লেখক এক দারোগাবাবুকে দেখেছিলেন যার কলম ছিল কোথায়? উত্তর পায়ের মোজায় গোজা। প্রশ্ন 10, ফাউন্টেন পেনের জন্মদাতাকে? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। প্রশ্ন 11, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? উত্তর রিজার্ভার পেন। প্রশ্ন 12, ফাউন্টেন পেন সংগ্রহে নেশা ছিল কার? উত্তর শৈলজানন্দ মুখোপাধ্যায়। প্রশ্ন 10, কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে ড্যাশ? উত্তর শক্তিধর। প্রশ্ন 14, লাঠি তোমার দিন ফুরাইয়াছে একথা বলেছে কে? বঙ্কিমচন্দ্র। প্রশ্ন 15, শোনা যায় নিজের কলমে বুকে বিধে মারা গেছেন কে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। প্রশ্ন 16, ব্লটিং পেপার দিয়ে কালির লেখা? উত্তর শুকানো হতো। প্রশ্ন 17, অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখেছেন কে? উত্তর অন্নদাশঙ্কর রায়। প্রশ্ন 18, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন কে? নিখিল সরকার। হয়ে গেল তোমাদের এই 18টি প্রশ্ন এমসিকিউ। এবার হচ্ছে এসএকিউ কোশ্চেন। কথাই বলে কি বলে? কথাই বলে কালি কলম মন লেখে 3 জন। তোমাদের এর এসএকিউ আছে 18টি কোশ্চেন। এটি ফার্স্ট প্রশ্ন হলো। 2 নম্বর প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? না কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। প্রশ্ন 3, লেখক শ্রীপান্ত ছেলেবেলায় কিসের উপর লিখতেন? উত্তর কলা পাতায়। প্রশ্ন 4, কলা পাতায় হোম টাস্ক করার পর মাস্টারমশাইকে দেখিয়ে লেখক পুকুরে ফেলতেন কেন? উত্তর বাইরে ফেলে গরুতে খেতে পারে। গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই লেখক কলা পাতায় করা হোম টাস্ক মাস্টারমশাইকে দেখিয়ে পুকুরে ফেলে দিতেন। প্রশ্ন 5, শ্রীপান্তের আসল নাম কি? নিখিল সরকার। প্রশ্ন 6, প্রাচীন সুমেরীয়রা কিসের কলম ব্যবহার করতেন? উত্তর নলখাগড়া। প্রশ্ন 7, বাবু কুইল ড্রাইভার্স কার কথা বলা আছে? উত্তর লর্ড কার্জনের। প্রশ্ন 8, লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। প্রশ্ন 9, আগে কায়স্থ রাজপুতকে কিভাবে চেনা যেত? উত্তর হচ্ছে আগে কলমে কায়স্থ ও গোফে রাজপুতকে চেনা যেত। কলম তাদের কাছে অস্পৃশ্য কাদের কাছে? পকেট মারদের কাছে। প্রশ্ন 11, লেখক কবে বাসের বা কঞ্চির কলমকে ছুটি দিয়েছেন? উত্তর শহরে হাইস্কুলে ভর্তি হওয়ার পর। প্রশ্ন 11, গ্রামে কেউ 2-1টা পাস দিতে পারলে কি বলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন? উত্তর হচ্ছে বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। প্রশ্ন 13, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ অর্থ কি? উত্তর সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। প্রশ্ন 14, এক সাহেব লিখে গেছেন। সাহেব কি লিখে গেছেন? উত্তর হচ্ছে যে উনি 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। প্রশ্ন 15, কোন লেখক নিবের কলমে মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর হচ্ছে সত্যজিৎ রায়। প্রশ্ন 16, কঙ্কাবতী ও ডমরুধরের স্রষ্টাকে? উত্তর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। প্রশ্ন 17, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত কি হবে? উত্তর যে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেন জন্ম হয়। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। প্রশ্ন 18, সেই আঘাতের পরিণতি নাকি মৃত্যু? কোন আঘাতের পরিণতি? উত্তর বিখ্যাত লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতা বশত বুকে ফুটে গিয়েছিল, এইভাবে তার মৃত্যু হয়েছিল। আসছি তোমাদের পরের প্রবন্ধ, অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, যেখান থেকে তোমাদের এমসিকিউ আছে মোট এখানে 13টি, এসিকিউ তোমাদের আছে 11টি। প্রশ্ন 1, রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। প্রশ্ন 2, ছেলেবেলা লেখককে পড়তে দেওয়া ছিল? উত্তর ব্রহ্মবন মল্লিকী জ্যামিতি। প্রশ্ন 3, বাংলার বিজ্ঞান চর্চার প্রধান বাধা কি? উত্তর পারিভাষিক শব্দের অভাব। প্রশ্ন 3, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল কবে? 1936-এ। প্রশ্ন 5, সেন্সরাইজ পেপার এর অনুবাদ কি হওয়া উচিত? সুগ্রাহী কাগজ। প্রশ্ন 6, অরণ্যের রোদন কথার অর্থ কি? উত্তর নিষ্ফল খেদ। প্রশ্ন 7, পাশ্চাত্যের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান কি হবে? নগণ্য। প্রশ্ন 8, কর্ণনেশন শব্দের অর্থ? উত্তর অর্থ ব্যাপ্তি। প্রশ্ন 9,
স্থান বিশেষে পরিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, যেমন অমরদণ্ডীর বদলে লেখা যায় উত্তর সিদ্ধারাহীন। প্রশ্ন 10, পপুলার সায়েন্স লেখা সুসাধ্য কেন, কোথায়, উত্তর ইউরোপ ও আমেরিকায়। প্রশ্ন 11, বৈজ্ঞানিক সাহিত্যে কি কম থাকলে ভালো হয়, উত্তর অলঙ্কার। প্রশ্ন 12, হিমালয়ের জন্য পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার, উত্তর কালিদাসের। প্রশ্ন 13, আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য লেখা সুসাধ্য যখন এদেশে কি হবে, বিজ্ঞান শিক্ষার অভাব। প্রশ্ন হয়ে গেল তোমাদের 13টি প্রশ্ন এমসিকিউ। আসছে এসিকিউ তোমাদের আছে মাত্র 11টি। প্রশ্ন 1, বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধের পাঠকদের কটি ভাগ করা হয়, 2টি। একে কয়েক যারা ইংরেজি জানে বা অল্প জানে, 2 যারা ইংরেজি জানে এবং ইংরেজির ভাষায় অল্প বিস্তর বিজ্ঞান জ্ঞান রয়েছে। প্রশ্ন 2, কোন শ্রেণী পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, উত্তর প্রথম শ্রেণী পাঠক যারা ইংরেজি জানে না অল্প জানে। প্রশ্ন 3, কার পক্ষে ধুতি পরা অশক্ত, উত্তর যে লোক আজন্ম ইজারা পড়েছে। প্রশ্ন 4, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা কোথায়, উত্তর পারিভাষিক শব্দের অভাব। প্রশ্ন 6, কখন বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা কঠিন, উত্তর প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলে। প্রশ্ন 6, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছে, ত্রিবিধ কথা অর্থ কি, উত্তর অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা। অভিধা মানে কি, উত্তর আভিধানিক অর্থ। প্রশ্ন 8, লক্ষণা কি, উত্তর শব্দের মুখ্য অর্থকে অতিক্রম করে গৌণ অর্থ প্রবল হয়ে ওঠে। প্রশ্ন 9, ব্যঞ্জনা কি, ব্যঞ্জনা হলো শব্দের সাধারণ অর্থকে ছাড়িয়ে অন্য এক অর্থের প্রকাশ, যেমন অরণ্যে রোদন যার অর্থ নিষ্ফল ক্ষেত। প্রশ্ন 13, বাংলা ভাষায় বিজ্ঞান লেখার কোন কথাটি সফল লেখকের মনে রাখা উচিত, উত্তর হচ্ছে বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা যেন সহজ সরল এবং স্পষ্ট হয়। প্রশ্ন 11, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি ভাষা চালাচ্ছেন, তাতে অনেকের মুশকিলে পড়ছেন কেন, উত্তর সরকারি উদ্যোগে দেশি ভাষা প্রচলনে অনেক মুশকিলে পড়েছেন, কারণ ইংরেজিতে অভ্যস্ত বলে পরিভাষাগুলি তাদের নতুন করে শিখতে হচ্ছিল। তাই তোমাদের সমস্ত গল্প এবং প্রবন্ধ অর্থাৎ গদ্য বিষয় হয়ে গেল। এবার আসছি তোমাদের কবিতা। কবিতার মধ্যে তোমাদের প্রথমেই আছে দেখো, আসছি তোমাদের কবিতার মধ্যে অসখী একজন কবিতাটি কার লেখা, নবারুণ ভট্টাচার্য। এখান থেকে তোমাদের আসছে মোট প্রশ্ন এমসিকিউ তোমাদের 16টি, এসিকিউ তোমাদের 10টি। এমসিকিউ প্রশ্ন, অসখী একজন কবিতার অনুবাদককে, নবারুণ ভট্টাচার্য। অপেক্ষা দাঁড় করিয়ে রেখে কি হবে, দরজায় বৃষ্টি ধুয়ে দিলে কি, পায়ের দাগ। প্রশ্ন 4, নেমে এলো রাস্তার উপর কি হবে, বছরগুলো। রক্তের আগ্নেয় পাহাড়ের মধ্যে কি হবে, যুদ্ধ। প্রশ্ন 6, যুদ্ধে খুন হলো কারা, শিশুর বাড়িরা। প্রশ্ন 7, শান্ত হলো দেবতারা উল্টে পড়লো কি থেকে, মন্দির থেকে। প্রশ্ন 8, তারা স্বপ্ন দেখাতে পারলো না, তারা হাজার হাজার বছর ধরে। তারপরে হচ্ছে তোমার দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল, উত্তর হবে হাজার বছর ধরে। আর তারা স্বপ্ন দেখাতে পারলো না, দেবতারা হবে। আচ্ছা, সেখানে যেখানে শহর ছিল সেখানে কি রইল, কাঠকয়লা। দেবতারা ডুবেছিল, উত্তর হচ্ছে ধ্যানে। প্রশ্ন 12, অসখী একজন কবিতে গাছটির রং কি ছিল, উত্তর হবে এখানে গাছটির গোলাপি রং ছিল। প্রশ্ন, দেবতারা ডুবেছিল ধ্যানে বললাম। তারপর হচ্ছে রক্তের দাগটি কি ছিল, প্রশ্ন 13, উত্তর হবে এখানে কালো। প্রশ্ন এখানে 12, অসখী একজন কবিতাটি না, চারিদিকে ছড়িয়েছিল মৃত পাথরের মূর্তির বিভৎস, উত্তরে মাথা। প্রশ্ন 15, অপেক্ষা দাঁড় করিয়ে থাকা মেয়েটি কি হবে, উত্তর হচ্ছে এখানে মরেনি। আচ্ছা, তারপর যুদ্ধ হলো, যুদ্ধ কেমন এলো, এর উত্তর হচ্ছে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। এই 16টি এমসিকিউ বেছে লিখো। এসিকিউ 10টি। ফার্স্ট কোশ্চেন, আমি তাকে ছেড়ে দিলাম, কবি কাকে ছেড়ে দিলেন, উত্তর তার প্রেয়সীকে। প্রশ্ন 2, কিভাবে চলে যা মানুষটির পায়ের দাগ মুছে গেল, উত্তর চলে যা মানুষটির পায়ের দাগ বৃষ্টিতে মুছে গেল। প্রশ্ন 3, যে পথ দিয়ে কবি চলে গেল সেই পথটি দিয়ে আর কে গেল, উত্তর হচ্ছে কুকুর এবং গির্জার এক নাম। প্রশ্ন 4, নেমে এলো তার মাথার উপরে, কার মাথার উপর নেমে এলো, উত্তর হচ্ছে অপেক্ষারতা মেয়েটির মাথায়। শান্ত হলো দেবতারা কেমন হয়েছিলেন, উত্তর ধ্যানে ডুবেছিল। প্রশ্ন 6, তারপর যুদ্ধ হলো, যুদ্ধকে কিসের সাথে তুলনা করা হয়েছে, রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। প্রশ্ন 7, যুদ্ধে কারা খুন হলো, ওদের শিশুর বাড়িরা। প্রশ্ন 8, গোলাপি গাছের পাতার রং কি ছিল, করতলের মতো। প্রশ্ন 9, কোথায় কাঠকয়লা ছড়িয়ে এলো, উত্তর যেখানে শহর ছিল। প্রশ্ন 10 হয়ে গেল শেষ। রক্তের একটা কালো দাগ, কালো দাগ কেন, যুদ্ধে মৃত মানুষের রক্ত জমাট বেঁধে শুকিয়ে গিয়েছিল,
জমার মধ্যে রক্ত সাধারণত কালো হয়ে যায়, তাই রক্তের রং কালো ছিল। তার তোমাদের অসুখী একজন কবিতাটিও তোমাদের কাছে হয়ে গেল। আসছি নেক্সট কবিতা, আই আরো বেঁধে বেঁধে থাকি। এটা শঙ্খ ঘোষের লেখা। এমসিকিউ তোমাদের আছে করছি 10টি, আর এসিকিউ তোমাদের আছে 8টি। এমসিকিউ বা বেছে লেখো। আমার ডান পাশে কি হবে? ধস। আমাদের মাথায় কি হবে? বোমারু। কাছে দূরে ছড়ানো কি হবে? উত্তর শিশুদের সব। প্রশ্ন 4, আমরা ফিরেছি কি হবে? দৌড়ে দৌড়ে। প্রশ্ন 5, বেঁধে বেঁধে থাকার অর্থ কি? একসঙ্গে থাকা। প্রশ্ন 6, আমরা ভিখারি, এর কারণ উত্তর মানুষের চাহিদা শেষ নেই। প্রশ্ন 7, আমাদের চোখ মুখ ঢাকা হবে। প্রশ্ন 8, আমাদের গায়ে গায়ে কি হবে? হিমানি বাঁধ। প্রশ্ন 9, আমাদের ড্যাশ নেই কি হবে? ইতিহাস নেই। প্রশ্ন 10, কবি বেঁধে থাকার যে পদ্ধতির কথা বলেছেন তা কি? হাতে হাত রাখা। প্রশ্ন এবারে এসে কি এক কথায়, আমাদের বাঁয়ে গিরিখাত, একথা অর্থ বিপন্নতা যখন মানুষকে গ্রাস করে তখন চারিদিকের পথ বন্ধ হয়ে যায়, অত বিপজ্জনক হয়ে ওঠে। গিরিখাত সে বিপজ্জনের ইঙ্গিত বাহী। প্রশ্ন 2, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? উত্তর যে কতকের বিবৃতি অনুযায়ী কাছে দূরে তাদের সন্তানদের শব বা মৃতদেহ ছড়িয়ে রয়েছে। আমাদের চোখ মুখ ঢাকা কি কারণে? মানুষ যখন পারিপার্শ্বিক বিপর্যয় সম্পর্কে নির্বিকার থাকে তখন তার উত্তাপহীন জীবনযাপন করে চলেছে। চোখ মুখ ঢাকা বলতে এই নির্বিকার জীবনযাপনকে বোঝানো হয়েছে। আমরা ফিরেছি দূরে দূরে কি কারণে? দরজায় দরজায় ফেরা। তো বিপর্যস্ত মানুষ সাহায্যের প্রত্যাশায় দৌড়ে দৌড়ে ভিক্ষা চেয়েছে, বলা যায় বাঁচার জন্য এই দৌড়ে দৌড়ে ফেরা। প্রশ্ন 5, পৃথিবী হয়তো মরে গেছে, বেঁচে আছে, কবির এই সন্দেহ কেন? যুদ্ধ ও মন্বন্তরে স্বদেশ বিধ্বস্ত, গভীর জীবন সংকটে মুখোমুখি জনগণ, এক গভীর নৈরাশ্য গ্রাস করেছে কবির চেতনাকে, তাই কবি কথা বলেছেন। প্রশ্ন 6, তবু তো কজন আছি, এই কজনকে নিয়ে কবি কি করতে চান? উত্তর বিপন্নতার অন্ধকারে মানুষ নিমজ্জিত, তার বেঁচে আছে কিনা বলা যায় না, তবুও কবি আশাবাদী যে কজন এখনো রয়েছে তাদের সঙ্গে জোট বেঁধে কবি বাঁচতে চান। প্রশ্ন 7, আমাদের মাথায় বোমারু, এই উক্তিতে কিসের ইঙ্গিত বহন করে? উত্তর বোমারু হলো যুদ্ধ বিমান, যেখান থেকে মারণ বোমা নিক্ষেপ করে ধ্বংস করা হয় জনপদ। আলোচ্য উক্তিটি যুদ্ধের পরিবেশকে ইঙ্গিতবাহী করে তুলেছে। প্রশ্ন 8, আমাদের ইতিহাস নেই কথা বলার কারণ কি? উত্তর হচ্ছে বক্তা যে সামাজিক অবস্থানে রয়েছেন সেখানকার মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না। হয়ে গেল তোমাদের মোট 8টি প্রশ্ন। আর এবার আসছি আফ্রিকা। কবিতা আফ্রিকা কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। এমসিকিউ তোমাদের এই আফ্রিকা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 15টি, আর এসিকিউ মাত্র 10টি, মোট 25টি প্রশ্ন। ফার্স্টে এমসিকিউ বেছে রেখে 15টি প্রশ্ন আছে। 1 নম্বরে, ষষ্ঠা যখন ঘন ঘন মাথা নাড়ছিলেন কি অধৈর্যে? প্রশ্ন 2, আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল কে? রুদ্র সমুদ্রের বাহু। প্রশ্ন 3, কৃপণ আলোর অন্তঃপুরে কি? উত্তর আফ্রিকা। প্রশ্ন 4, নিভৃত অবকাশে সংগ্রহ করছিল কি? দুর্গমের রহস্য। প্রশ্ন 5, আফ্রিকা হার মানাতে চাইছিল কি হবে? শঙ্কাকে। প্রশ্ন 6, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি? মানব রূপ। প্রশ্ন 7, এলো ওরা ড্যাশ নিয়ে? উত্তর লোহার হাতকড়ি নিয়ে। প্রশ্ন 8, মানুষ ধরার দল বলতে বোঝানো যাচ্ছে কি? ঔপনিবেশিক প্রভুদের। প্রশ্ন 9, আফ্রিকার ধূলি পঙ্কির হলো কি? রক্তে অশ্রুতে মিশে। প্রশ্ন 10, সাম্রাজ্যবাদীদের নখ তীক্ষ্ণ কেন নেকড়েছে? প্রশ্ন 11, চিরচিহ্ন কাদার পিণ্ড কি? উত্তর বিভৎস। প্রশ্ন 12, সমুদ্র বলে সেই মুহূর্তে পূজার ঘন্টা বাজছিল কোথায়? মন্দিরে। প্রশ্ন 13, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে ঘোষণা করলো কি? দিনের অন্তিম কাল। প্রশ্ন 14, সুন্দরের আরাধনা বেজে উঠল কি? কবির সঙ্গীতে। প্রশ্ন 15, সেই হোক তোমার সভ্যতা শেষ বাণী, সভ্যতা শেষ পূর্ণবাণী কি? মঙ্গল করো। হয়ে গেল 15টি এমসিকিউ। আসছে এসিকিউ 10টি। প্রশ্ন 1, স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছেন কেন? নিজের প্রতি স্রষ্টা নতুন অসন্তোষে স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন। প্রশ্ন 2, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে? কোথা থেকে আফ্রিকা ছিনিয়ে নিয়ে গেল? উত্তর রুদ্র সমুদ্রের বাহু, প্রাচীর ধরিত্রীর বুক থেকে। প্রশ্ন 3, আফ্রিকা কোথায় বেঁধে ফেলা হয়েছে? উত্তর নিবিড় বনস্পতি ঘেরা ছায়াচ্ছন্ন স্থানে। কে আফ্রিকার মনে মন্ত্র জাগাচ্ছিল? উত্তর প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু মন্ত্র আফ্রিকার মনে জাগাচ্ছিল। প্রশ্ন 5, আফ্রিকা কিভাবে শঙ্কার হার মানাতে চাইছিল? উত্তর আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভির নাদে শঙ্কাকে হার মানাতে চাইছিল। প্রশ্ন 6, হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃত বলা হয়েছে? উত্তর নিবিড় বনস্পতিরা আলোহীন স্থানে আফ্রিকার অবস্থান ছিল বলে তাকে ছায়াবৃত বলেছে। প্রশ্ন নেক্সট 7, নগ্নকুণ্ড আপন নির্লজ্জ
অমানুষতা কারা কিভাবে নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করলো? উত্তর, ঔপনিবেশিক প্রভুরা মনুষ্যত্বকে পদদলিত করে আফ্রিকার মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। সাম্রাজ্যবাদীরা অমানসিক অত্যাচারকে নির্লজ্জ অমানুষ বলা হয়েছে। প্রশ্ন 8, চিরচিহ্ন দিয়ে গেলে কাকে চিরচিহ্ন দিয়ে আছে? উত্তর, দস্যুদের পায়ের কাটা মারা জুতোর তলায় আটকে থাকা বিভৎস কাদার পিণ্ডকে চিরচিহ্ন বলা হয়েছে। প্রশ্ন 9, বলো ক্ষমা করো। ক্ষমা চাইতে বলা হয়েছে কেন? অত্যাচারিত আফ্রিকার পাশে দাঁড়ানোকে কবির মানবিক কর্তব্য বলে মনে করেছেন, অথচ সবাই নীরব, তাই যুগান্তরে কবি সকলকে ক্ষমা চাইতে বলেছেন। প্রশ্ন 10, শেষ সেই হোক সভ্যতা শেষ পূর্ণবাণী, শেষ পূর্ণবাণীটি কি? উত্তর হচ্ছে ক্ষমা চাকে শেষ পূর্ণবাণী বলা হয়েছে। শেষ কবিতা অভিষেক, যেখান থেকে তোমাদের প্রশ্ন এমসিকিউ 15টি আর এসিকিউ 10টি, মোট 25টি এমসিকিউ আসছে। অভিষেক কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। ফার্স্ট কোশ্চেন, কনক আসনে ত্যাজি বীরেন্দ্র কিশোরী, উত্তর হবে কি ইন্দ্রজিৎ। প্রশ্ন 2, প্রণমে ধাত্রীর চরণ, ধাত্রীর নাম কি হবে? প্রভাষা। ছদ্মবেশী অম্বরসী সুতাকে, উত্তর লক্ষ্মী। প্রশ্ন 4, ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বধ করেছেন কি? উত্তর নিঃসারণে। প্রশ্ন 5, হৈমবতী সূত্র যথা নাসিকে তারকে মহাসুর, হৈমবতীকে, উত্তর কার্তিক। সমীর কুন্তল, কুন্তলের অর্থ কি? উত্তর কানের দুল। প্রশ্ন 7, পক্ষীন্দ্র যথা নাদে, পক্ষীন্দ্র কি? গরুর। প্রশ্ন 8, নাদিলা কর্বুরুকুর, কর্বুর দুল হল কি? রাক্ষস দল। প্রশ্ন 9, কুম্ভকর্ণ ছিলেন কি? উত্তর নিদ্রা বিলাসী। প্রশ্ন 10, ইন্দ্রজিৎ রামচন্দ্রকে ভস্ম করতে চেয়েছিলেন কি হবে? সরানলে। প্রশ্ন 11, রামচন্দ্রকে ইন্দ্রজিৎ ইতিপূর্বে হারিয়েছেন কবার? উত্তর 2বার। প্রশ্ন 12, রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধ করতে বলেছেন কি? উত্তর প্রভাতে। প্রশ্ন 13, রাবণ ইন্দ্রজিৎকে অভিষিক্ত করেছেন? উত্তর গঙ্গা জলে। প্রশ্ন 14, ভাসিবে মেঘবাহন, এখানে মেঘবাহন বলেছে কাকে? ইন্দ্রকে। প্রশ্ন 15, মেঘনাদূত কাব্যের প্রথম স্বর্গের নাম কি হবে? অভিষেক। এবার এসে কেউ প্রশ্ন, জিজ্ঞাসিয়া মহাবহ বিস্ময় মানিয়া, বিস্ময়ের কারণ কি? উত্তর, রামচন্দ্রকে ইতিপূর্বে ইন্দ্রজিৎ হত্যা করেছেন, তবুও রামচন্দ্র বীরবাহুকে হত্যা করেছেন। মৃত মানুষ কিভাবে বেঁচে উঠল? এটাই ইন্দ্রজিতের বিস্ময়ের কারণ। প্রশ্ন 2, হা ধিক মোরে, বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন? উত্তর, শত্রু সৈন্য লঙ্কাকে ঘিরে ফেলেছে, আর ইন্দ্রজিৎ প্রমোদ কারণে সুখবিলাসে মগ্ন, এই জন্য নিজেকে ধিক্কার দিয়েছেন। উদ্ধারিতে গোধন, কে গোধন উদ্ধার করেছিলেন? উত্তর, অর্জুন বিরাট পুত্র উত্তরকে নিয়ে গোধন উদ্ধার করেছিলেন। প্রশ্ন 4, ঘুচাবো এ অপবাদ, কোন অপবাদের কথা বলা হয়েছে? উত্তর, ইন্দ্রজিৎ লঙ্কার প্রমোদ উদ্যানে বিলাস কলায় মত্ত, এই অবসরে রামচন্দ্র সসৈন্যে বীরবাহুকে হত্যা করেছেন। দায়িত্ব ও কর্তব্যবোধ ভুলে ইন্দ্রজিতের প্রমোদ কারণে মত্ত থাকাটাই অপবাদ। প্রশ্ন 5, কুম্ভকর্ণ বলি কে? উত্তর, রাবণের ভাই। হাসিবেন মেঘবাহন, কেন হাসবেন? বীরপুত্র মেঘনাদ বেঁচে থাকতে পিতা রাবণ যুদ্ধে যাবেন, মেঘনাদের এই কাপুরুষতা দেখে মেঘবাহন ইন্দ্র হাসবেন। প্রশ্ন 7, কাপিলা লঙ্কা, কি কারণে লঙ্কা কেঁপে উঠবে? উত্তর, মেঘনাদ প্রমোদ উদ্যানে থাকাকালীন লক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনতে পেয়েছিলেন, তখন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি ধনুকের ছিলায় টান দিলে তা থেকে নির্গত ভয়ঙ্কর শব্দে লঙ্কা কম্পিত হয়। প্রশ্ন 8, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণ পুত্র ইন্দ্রজিৎ স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। প্রশ্ন 9, তরাই আসিব ফিরিয়া কল্যাণী, বক্তা কোথা থেকে ফিরে আসবেন? উত্তর, বক্তা ইন্দ্রজিৎ যুদ্ধক্ষেত্র রামচন্দ্রকে বধ করে ফিরে আসবেন। প্রশ্ন 10, হেতা আমি বামাদল মাঝে, হেতা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? প্রমোদ কারণের কথা বলা হয়েছে। তার তোমাদের সমস্ত টেক্সট আর নাটক থেকে ছোট প্রশ্ন থাকে না, ছোট প্রশ্ন গদ্য পদ্য এবং তোমাদের যে প্রবন্ধ সবকিছু আলোচনা করলাম। তো প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল, মাধ্যমিক পরীক্ষা সকলে ভালো হবে, এবং এই বিষয়টি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ব্যাকরণ নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থেকো, পরীক্ষা ভালো দিও, বেস্ট অফ লাক।